বাংলার রাজনীতির চিরসবুজ ব্যক্তিত্ব তিনি, আলোচিত ব্যক্তিত্ব। এই মুহূর্তে সবুজের মাঝখানেই দাঁড়িয়ে আছেন দিলীপ ঘোষ। সকালবেলা আমরা তাকে পেয়ে গেছি, ভোট ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরেও না লোকে বলছিল কি যে ঠিক ভোট পরিবেশ হচ্ছে না, এবার বাতাবরণ হচ্ছে না। দুদিন আগে আপনি বর্ধমানে পা ফেললেন, তারপরেই আপনার সিগনেচার ট্রেডমার্ক বাক্য বোমা নিক্ষেপ করলেন, তারপরেই গত দুদিন ধরে তা নিয়েই আলোচনা। এগুলো দিলীপ ঘোষ কেন করেন? ভাবনা চিন্তা করে, বাজার গরম করার জন্য? আচ্ছা, এই একই কথা আমি প্রথম বললাম। টিএমসি যখন থেকে ক্ষমতায় এসছে, রাজ্যে এসছে, তার আগে সিপিএমের লোকেরাও বলতো। আমার মনে হচ্ছে বাংলার রাজনীতি বোধহয় এরকম। আমি তো আগে রাজনীতি করিনি, ওদের কাছ থেকেই শিখছি। আচ্ছা, ওরা যা ইচ্ছা বলতে পারে, খবর হয় না। দিলীপ ঘোষ বললেই খবর হয়। আমি জানি না আপনাদের কেন পছন্দ এত আমাকে। প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, বাদ বিবাদ চর্চা চলতেই থাকে রাজনীতিতে। পশ্চিমবাংলার রাজনীতিটা এরকমই হয়ে গেছে। তা আমাদের বলছে কটূক্তির বন্যা বইছে, দিলীপ ঘোষ কটূক্তি করছে, আপনার দল আপনাকে নিন্দা করেছে, শাসক দল নির্বাচন কমিশনে গেছে, আপনি দুদিক থেকে চাপে পড়ছেন। আমি কারো চাপে থাকি না, আমার চাপে সবাই থাকে। আর নির্বাচনের লোকের নামে আমি তো ঝাঁপাই। আমি যেই ঝাঁপিয়েছি দেখছেন সব জল এদিক ওদিক হয়ে গেছে। আর কিছু সুযোগ নেই। দিলীপ ঘোষকে আটকাবে কি করে? কোথার থেকে একজনকে নিয়ে এসে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এই বলেছে ওই বলেছে। আরে নতুন কিছু নাকি এটা? আমার অনেক খারাপ কথা মুখ্যমন্ত্রীর অভ্যেসটা কি আপনার ছোটবেলা থেকেই? আমি জলে কোনোদিন, পুকুরে যখন নামতাম কোনোদিন নামিনি, লাভ দিয়ে নামতাম, ঝাঁপ দিয়ে ভল্ট দিয়ে নামতাম জলের মধ্যে। রাজনীতিতে যখন নামলেন একেবারে ভল্ট দিয়ে? আর রাজনীতি ওইভাবেই শুরু করেছি। আপনারা সাক্ষী, 8-10 বছর রাজনীতি করছি, কীভাবে নেমেছি আর কী করেছি। এটা অনেকে হজম করতে পারে না, তো তারা অন্য কোনোভাবে না পেয়ে বিলো দ্য বেল্ট মারার চেষ্টা করে। কিন্তু আমি তো ক্যারাটে শিখিয়েছি 20 বছর, কাকে কোথায় মারতে হয় আটকাতে হয় সেটা আমার জানা আছে। আমি রাজনীতি নীতি নিয়ে করতে এসেছি। আর কেউ যদি এখানে দুর্নীতি করে বা সাধারণ মানুষের সঙ্গে বারবার প্রতারণা করে, দিলীপ ঘোষ তার সামনে দাঁড়াবে। তখন আপনি আর কিছু খুঁজে পাবেন না, ভাষা খুঁজে পাবেন, নাহলে মহিলা কার্ড খেলবেন। রাজনীতি ওই বেশি দিন চলে না। ওই অনেকে যে পছন্দ করে না বললেন, এর মধ্যে কি আপনার দলের লোকও রয়েছে? রাজনীতিতে যারা আছে, এই রাজনীতির মধ্যে যারা থাকছে, অনেকেরই অসুবিধা হয়। আপনার দলেরও আছে এরকম যে আপনাকে নিয়ে অসুবিধা হয়? দলের জানি না আমি, কিন্তু যারা আমার বিরোধী, যার বিরুদ্ধে আমি লড়ছি, তাদের তো কষ্ট হচ্ছেই না। ধরুন এই যে ভল্ট খেয়ে বললেন যে আমি সবসময় ঝাঁপিয়ে পড়ি, লোকে নামে আমি ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, সত্যিই তো। হঠাৎ করে আপনাকে বিজেপি সভাপতি, এবং বিজেপি সভাপতির পরই আপনি খড়গপুরে গেলেন, একেবারে ভল্ট খেয়েই এভাবে নামলেন, মেদিনীপুরে নামলেন, জিতলেন। অনেকেই বলেছিলেন আপনি জিততে পারবেন না, কিন্তু দিলীপদা সেই মেদিনীপুর ছাড়া হতে হলো আপনাকে। ছাড়া নাই। তখন মেদিনীপুরে যখন আমি জিতেছিলাম, মেদিনীপুরে কী ছিল? আপনারা অনেকে কভার করতে গেছিলেন আমার বিধানসভার নির্বাচন, আমার লোকসভার নির্বাচন, রেজাল্টও আপনারা দেখেছেন। আজ পার্টির মনে হচ্ছে কিছু কিছু জায়গায় টেনশন আছে, সংগঠনে একটু বুস্ট আপ করার দরকার আছে, তাই আমাকে ওখানে মেদিনীপুর আমি বলে দিয়েছিলাম আজ যদি একটা সিট জিতে মেদিনীপুর জিতবে, সেই পরিস্থিতি আমি তৈরি করেছিলাম। তো লোক আমাকে অ্যাকসেপ্ট করেছিল। বিভিন্ন পার্টির লোকেরা বলছিলেন দিলীপদাকে চাই, তাই পার্টি মনে করেছে আমি যদি বর্ধমানে যাই, ওই এলাকায় ধাক্কা লাগবে, ওখানকার একটু কর্মীরা উত্তেজিত উৎসাহিত হবেন, সেটা হয়েও গেছে, আপনি দেখেছেন। তো পার্টির সিদ্ধান্ত সর্বোপরি। আমি তো সৈনিক, পার্টি যেখানে এগিয়ে দেয়, গুলির সামনে বমের সামনে এগিয়ে যাই, এখানেও তাই করেছি। না, একজন পরীক্ষিত সৈনিক যখন একটা জমি তৈরি করে, তার তো একটা মতামত নেওয়ারও প্রয়োজন থাকে। দল কি আপনার মতামত নিয়েছিল? সুকান্তবাবু, শুভেন্দুবাবু? মতামত নেওয়ার দরকার নেই। আমরা জানি এটাকে ডিসিপ্লিন বলে। আমরা বলে সিপাহী, মার্চ বললে মার্চ। যারা জিজ্ঞেস করে বলে তাদের কনফিডেন্স কম আছে। আর সেই জন্য জমি আমি তৈরি খালি মেদিনীপুরে করিনি, সারা পশ্চিমবাংলায় করেছি। সেই জন্য পার্টি জানে যে দিলীপ ঘোষ যেখানে যাবে জিতবে, তাই আমাকে পাঠিয়েছে। যারা ভয় পান ওখান থেকে বেরোতে। আচ্ছা, মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রামে, কী করতে গেছিলেন? উনি কি এনআরসিতে গেছিলেন? তো তার মনে হয়েছিল আমি জিতে যেতে পারি, কিন্তু উনি ভুল প্রমাণিত হয়েছেন। দিলীপ ঘোষ কিন্তু ঠিক প্রমাণিত হবে। আমি একেবারে আপনার সঙ্গে এই কথাটায় সহমত, এবং এই অনুষ্ঠানটি যে দর্শকরা দেখছেন তারাও বলবেন যে সমকালীন রাজনীতিতে বিজেপির পরিপ্রেক্ষিতে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে আপনি সভাপতি হওয়ার পরই কিন্তু একটা প্রথমে 3 জন বিধায়ক, তারপর সাংসদ, একটা বেশ রমঝম ব্যাপার তৈরি হয়েছে, এবং আপনি এই দাবি করতেই পারেন যে আপনি অনেকটাই মাটি তৈরি করেছেন। কিন্তু আপনি তো মুখ নন, আপনাকে সামনে রেখে তো বিজেপি এগোচ্ছে না, রাজ্য বিজেপি। পার্টি একমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে নেতৃত্বের পরিবর্তন হয়, তারপর সফলতাও আসে। সারা ভারতবর্ষে এরকম বহু লোকের নাম আপনি শুনেননি, তারা নেতা। অতি সম্প্রতি 4টে রাজ্যে আমরা মুখ্যমন্ত্রী ঠিক করলাম, আপনাদেরকে বোকা বানিয়েছে। মিডিয়া, বুদ্ধিজীবী, বিশ্লেষক সবাই বোকা হয়ে গেলেন যে এমন লোককে নিয়ে এসে মুখ্যমন্ত্রী বানিয়ে দিল, আবার ধমাকে সে কাজ করছে। কেউ ভাবতেই পারেনি। এটাই ভারতীয় জনতা পার্টি। তো এই জন্য মুখ কে হবে? মুখ তো পাবলিক ঠিক করবে। আমি ঠিক করার কে? আমার মুখটাকে দেখতে খারাপ নাকি?
তাহলে পাবলিক দেখতে আসে সেলফি তুলে কেন? কিন্তু আপনার দল তো আপনাকে মুখ করছে না। না, আমিও বলবো দল যাকে রাখবে আমি তার নেতৃত্বে কাজ করবো, আমি করছি, আমি তাকে আমরা নেতা বানাবো। আর সেই জন্য ডজন ডজন নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আমাদের পার্টিতে আছে। অন্য জায়গায় উনার পরে কি হবে চিন্তা করতে করতে বিপি বেড়ে যায়। না, কিন্তু তাহলে কি এবারের নির্বাচনে শুভেন্দুবাবু মুখ? সেটা তো নির্বাচন এলে হবে। লোকসভায় তো একটাই মুখ, নরেন্দ্র মোদী মুখ। কিন্তু একটা জিনিস গতকাল যেটা দেখা গেল দিলীপদা, এটাও খুব মানে বিজেপি সংস্কৃতির সঙ্গে এটা যায় না, সেটা হলো যে প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ করে বিজেপি অফিসে সুকান্ত বাবুর ছবি, শুভেন্দু বাবুর ছবি ফেলে কর্মীরা বিক্ষোভ দেখালেন। এই সংস্কৃতি কংগ্রেসে দেখা গিয়েছিল। দেখুন, কিন্তু পার্টি যখন বড় হয়, সবচেয়ে বড় কথা পার্টি যখন জেতার সম্ভাবনা বাড়ে তখনই গন্ডগোল শুরু হয়। বিজেপির ক্যান্ডিডেট হতে চাইতো না, তো জেতার চান্স ছিল না, তো গন্ডগোল কী করতে আসবে? কার খেয়ে দিয়ে কাজ নেই। যে আসে তো তুই দাঁড়িয়ে যা বলা হতো, দাঁড়াতেই রাজি নাই কেউ, কে হারতে যা। আজ বিজেপি জিতছে বলে বিজেপিতে ক্যান্ডিডেট হয় যেন 10 জন 15 জন একটা সিটে অ্যাপ্লিকেশন করেছে, চয়ন করছে পার্টি। আর কোন পার্টিতে রাজনীতি এটা হয় না? মানুষের আকাঙ্ক্ষা বাড়তে থাকে রাজনীতিতে, না হলেই গন্ডগোল হয়। সব পার্টিতে হয়। আজ বিজেপি বড় হয়েছে, জেতার সম্ভাবনা বেড়েছে, তাই এ ধরনের সমস্যা বাড়ছে। তো কর্মীদের বুঝিয়ে কাজ করানোর দায়িত্ব আমাদের নেতৃত্বের, সেটা ওনারা করবেন। একটা কথা বলি, যে একটা জিনিস দেখে কিন্তু অবাক হলাম, আপনারা বাংলা থেকে তৃণমূলকে তাড়াবেন, নানা অভিযোগ তুলছেন, কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন। প্রার্থী তালিকা এখনো 4টে জায়গায় দিতে পারেননি, তার মধ্যে একটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার কি ভয় পাচ্ছেন অভিষেককে? সিদ্ধান্ত নিতে পারছেন না ওর বিরুদ্ধে কে দাঁড়াবেন? দেখুন, বাংলায় আমরা তাড়াবো না টিএমসিকে, পশ্চিমবাংলার মানুষই তাড়াবে, তারাই নিয়ে আসছে। আর ক্যান্ডিডেট কোথায় হবে, কীভাবে হবে, সর্বভারতীয় পার্টি হিসেবে তার একটা চিন্তাভাবনা থাকে। আমরা তো গুজরাটের লোক নিয়ে দাঁড় করাতে পারবো না এখানে, কারণ গুজরাটে প্রচুর প্রার্থী আছে আমাদের যারা জিততে পারেন, এখানেও জিতবেন তারা। আমরা বিহার থেকে প্রার্থী আনবো না, তো এখানকার লোককে নেতা করবো, তারাই মানুষের সেবা করবে। সেই জন্য নামও অনেক আছে, পরিস্থিতি অনুযায়ী কে ঠিক হবে সেই চিন্তাভাবনা চলছে। ডায়মন্ড হারবার ভোট শেষ পেজে আছে। আমার তো 4 দিন আগে ঘোষণা হলো, আমার তো আগে ভোট আছে। তো সর্বভারতীয় পার্টি খালি ডায়মন্ড হারবার চিন্তা করে না, 500টা সিটে হয়তো আমরা প্রার্থী দেবো, তো সর্বভারতীয় সমস্ত রাজ্যের আলোচনা হবে, তারপরে লিস্ট বেরোবে, সময় লাগছে। কিন্তু এটা বাংলায় যে মানুষটি বিজেপির কর্মী লড়াই করছে সে কি দেখছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল প্রার্থী দিতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দ্বিতীয় মুখ, শাসক দলের। এই গল্প সমস্ত ইলেকশনেই আসে, গত বিধানসভা, গত লোকসভা তো এসেছিল, কিন্তু রেজাল্ট সবাই জানে। আর সেই জন্য ওখানকার পরিস্থিতি, যে ধরনের অত্যাচার হয়েছে বিধানসভা নির্বাচনের, বহু লোক এখনও ঘর ছাড়া আছে, ওখানকার পুলিশ, ওখানকার নেতা মিলিতভাবে অত্যাচার করে, দোকান বন্ধ আছে, বহু কর্মীরা আমাদের বাড়ি ঢুকতে পারছে না, বাড়িতে মারা গেছে, মুখে আগুন দিতে আসতে পারে না, এরকম অবস্থা। তো সেই ডায়মন্ড হারবারে ভেবেচিন্তা আমাদের দেওয়া হচ্ছে, যাতে সে বুক চেতিয়ে সামনে লড়বে, সেই কর্মী খোঁজা হচ্ছে। সেই কর্মী খোঁজা হচ্ছে। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন গুজরাট থেকে প্রার্থী আনতে হয় না আমাদের, এটা কি কীর্তি আজাদকে একটু খোঁচা দিলেন? না, আজকে যে টিএমসি বাঙালি বাঙালি বলে বুক ফাটিয়ে দিত, আমরা আর একটা তৃতীয় না চতুর্থ পক্ষ আছে, বাংলা পক্ষ, তারা তাদের জন্য খুব খাটায়। দেখি দোকানদারদের হিন্দিভাষীর ধমকিও দেয় গিয়ে, এত বড় বিপ্লবী। তো কেন বাংলায় প্রার্থী পাচ্ছেন না আপনারা? 42টা প্রার্থী পাচ্ছেন না, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য কী হবে? আর কি বলছেন, পাশে বসিয়ে রেখে তাকে কি বেইজ্জত করছেন কীর্তি আজাদকে। বাংলা পড়তে জানে, বাংলা গান বোঝে, বাংলা ভাষা জানে, পেছনের সাইনবোর্ড পড়তে পারবে, কাকে বলছেন আপনি? দিলীপ ঘোষ বিজেপির বড় প্লেয়ার, তার এগেনস্টে তৃণমূল কংগ্রেস একজন প্রকৃত প্লেয়ারকে দাঁড় করিয়েছেন, ছক্কা মারবেন তিনি, এই কথা ভেবেছে তৃণমূল। যে লোকটা ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়ে গেছে, রাজনীতি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, সেই লোকটা দিলীপ ঘোষের সঙ্গে লড়বে? প্রশ্ন হচ্ছে যে উনি আমাদের প্রতীকে 3 বার জিতেছেন, বিধানসভা, লোকসভা, সব। যেই প্রতীক ছেড়েছেন পাবলিক ছেড়ে দিয়েছে। গতবার ধানবাদে কংগ্রেসের দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন ওনাকে। তো এই ধরনের রিজেক্টেড মাল বাংলা স্বীকার করবে না। আচ্ছা, একটা কথা বলি, যে বর্ধমানে, দুর্গাপুর বর্ধমান যে সিটে আপনি দাঁড়িয়েছেন, তা একদা বাম দুর্গ বলে পরিচিত ছিল। আমরা বাংলার রাজনীতিতে দেখেছি যে বামেদের একটা বড় অংশের ভোট রামে যুক্ত হয়ে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে বিগত দিনগুলিতে। এই যে একদা বাম শিবির বর্ধমান, এই নিয়ে কোনো আলাদা মেন্টাল প্রিপারেশন আছে? আমি তারপরের একটা, সারা পশ্চিমবাংলায় বাম ছিল, কোথায় ছিল না? এই বিজেপির ভোট, বিজেপির সিট কংগ্রেস থেকে, সিপিএম থেকে এসছে, টিএমসি থেকে এসছে। মেদিনীপুর থেকে আমি বারবার জিতেছি, আমি তো জয়েন্ট কিলার ওখানে, 2 জন বড় বড় স্টলওয়ার্ডকে হারিয়ে আমি জিতেছিলাম ওখানে। হ্যাঁ, সত্যি আপনি জায়েন্ট কিলার। তো তার সেই আসন ছাড়তে হচ্ছে। আমাকে একটা কথা বলুন না, বড় প্রার্থী পাইনি ওরা, তাই ওনাকে দিয়েছে, এখানেও তার ব্যতিক্রম হবে না।
মেদিনীপুরের কংগ্রেস, সিপিএম সব ভোট তো আমাদের সঙ্গে এসেছিল। এবার সিপিএম এর কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে যে সিপিএম এর খুব বড় বড় নেতারা, আলোচিত নেতারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, নবীন প্রবীণ সবাই, এবং অনেকেই মনে করছেন যে বামেরা তাদের ভোট বাক্স, ভোট ব্যাংক ধরে রাখতে পারবে। তো বামেরা যদি তাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারে তাহলে তো বিজেপির বেশ কিছু ভোট ইরোশন হবে। দেখুন, বামেদের ভোট নেই, যে আছে কিছু ক্যাডার আছে যারা কমিটেড, তারা 30 বছর 40 বছর পার্টি করছে, কিন্তু ওই প্রজন্মের পরের প্রজন্ম বিজেপিতে এসে গেছে, সেজন্য ভোট ধরে রাখতে পারবে না। ওদের কর্মীদের ধরে রাখাটা ওদের কাছে চ্যালেঞ্জ। কেন থাকবে ওরা, যারা কোনো বিধানসভায় সিট পায় না, যারা লোকসভায় পায় না? এক সময় তো আমরা পেতাম না। বুদ্ধবাবু বলেছিলেন টিএমসিকে কেন, বিজেপিকে কেন রাখবো, তাদের এমএলএ নেই, তাদের এমপি নেই। আজ আমরা যদি উল্টোটা বলি যে কেন কথা বলবো, কেন তোমরা ডিবেটে রাখছো ওদেরকে, লোকে ওদের রিজেক্ট করেছে, আমরা বলি না। গণতন্ত্রের সবার লড়ার অধিকার আছে, মানুষ চয়েস করবে। বর্ধমানে আপনি কি বলবেন বাম কর্মীদেরকে, যে বাম কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বাংলার জন্য লড়াই করছি, মিশন এটা আমার কাছে, আর এটা ওনারা জানেন বলে আমার সঙ্গে। আমি বলিনি, এখনো ডাকিনি ওদেরকে, আমি ডাকবো। ডাকার আগে হোলির দিন আমার সঙ্গে দেখা করতে চলেছে লালা বিন নিয়ে, দিলীপ দা আমরা আছি। বামেরা বামেরা বামেরাই এসছে। আচ্ছা, ডান বাম আর কিছু থাকবে না, নাইদার রাইট নো লেফট, গো স্ট্রেট বিজেপি। আমি একটা প্রশ্ন করছি যে আরএসএস এবং বিজেপির মধ্যে নাকি একটা দ্বন্দ্ব চলছে আমার জানা নেই, আমি তো আরএসএসও আছি, বিজেপিতেও আছি, আমার মধ্যে কমপক্ষে কোনো দ্বন্দ্ব নেই। আর দ্বন্দ্ব থাকে না কোনো, দুজনের কাজ আলাদা। রাষ্ট্রীয় ইস্যু হলে আমরা সমর্থন করি, বা যেমন রাম মন্দির, সবাই মিলে লড়েছি আমরা। আজ রাম মন্দির হয়েছে, লোক দেখেছে। এই ধরনের স্বাভিমান, রাষ্ট্রীয়তা ইস্যুতে আমরা এক। রাষ্ট্র নির্মাণে মোদিজি ভালো কাজ করছেন, সংঘও আশীর্বাদ করেছে ওনাকে, সংঘ ওনাকে তৈরি করে পাঠিয়েছে ওখানে। সংঘ তার কাজ, ব্যক্তি নির্মাণ, সে রাষ্ট্র নির্মাণের কাজ করছে। আমরা রাষ্ট্রের পুনর্নির্মাণ করছি, সাধারণ মানুষের জীবনের পরিবর্তন করার চেষ্টা করছি, সংঘের পুরো আশীর্বাদ আছে। একটা কথা হচ্ছে যে 2019-এ যে বাংলায় একটা মোদি ঝড় দেখা গেছিল, সেখানে যে প্রার্থী তালিকাটা দেখেছিলাম, এবার 2024-এর যে প্রার্থী তালিকা বিজেপির এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে, দিলীপ ঘোষ কি স্যাটিসফাইড? মানে এই প্রার্থী তালিকাতে কি যথেষ্ট আলোড়ন তুলবার মতো? আমার এখানে কিছু বলার অধিকারও নেই, বলি না। আমি আইন মেনে করি। তখন আমি অনেক কথা বলেন, আমার মতামত নেওয়া হতো। এখন আমি নির্বাচন কমিটিতে আছি, বৈঠক হয়েছে, কিন্তু সর্বোচ্চ আমাদের আছে, তারা সবার সঙ্গে কথা বলেন, পার্লামেন্টারি বোর্ড ঠিক করে, আর যেটা বলে দেয় সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর শুনে রাখুন, গতবারে তো আপনারা ঝড় দেখেছেন মোদির, এবারে সুনামি দেখবেন। আচ্ছা ভালো, আপনার কি মতামত নেওয়া হয়েছিল? হ্যাঁ, ইলেকশন কমিটিতে বসা হয়েছে, আমাদের মতামত হয়েছে। সেই মতামত মানা হয়েছে? মানার কথা নয়, সবাইকে জিজ্ঞেস করা হয়, যেটা ঠিক মনে করেন, যে সর্বোচ্চ বডি আছে তারা ঠিক করেন, আর ওটাই পার্টির সিদ্ধান্ত, সবাই ওটা মেনে চলে। আমি একটা প্রশ্ন করবই, সেটা হচ্ছে যে মেদিনীপুর ছেড়ে আসতে কি দুঃখ হচ্ছে দিলীপ দা? ডিসিপ্লিন যাই থাকুক না কেন, দেখুন, আমার কোনোদিন কোথাও ঘর ছিল না, 40 বছর হয়ে গেল। গত ফেব্রুয়ারির 11 তারিখ আমি 84 সালে বাড়ি ছেড়েছিলাম, 40 বছর পুরো পরিক্রমা হয়ে গেছে। আমি গোঁপ উঠেনি, দাড়ি উঠেনি, বেরিয়েছিলাম, চুল পাকিয়ে ফেললাম। এই করতে করতে মায়ামোহ আমার নাই, কিন্তু আমার প্রতি মায়া আছে। অনেকে ফোন করছেন ওখান থেকে, কান্নাকাটি করছে, দুদিন থেকে কথা বলতে পারেনি, খালি ফোন করে আর কেঁদেছে। বাড়ির মাদেরকে বলছে, মায়ের সঙ্গে কথা বল, মা মাথা চাপড়াচ্ছে, মনে হচ্ছে আমি মারাই গেছি। তো এটা হচ্ছে মানুষের সঙ্গে ভালোবাসা, মানুষের আশীর্বাদ, এটা রেসিপি আমার কাছে, এই নিয়ে আমি এগোচ্ছি। আমার মনে হয় বর্ধমানের লোক আমাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছেন, প্রথম দিন থেকেই তারা এসে দেখা করছেন যে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। একটা কথা যে আপনি বললেন তৃণমূল কংগ্রেস কি আর বাংলায় প্রার্থী পায়নি, বাইরে থেকে প্রার্থী নিয়ে এসছে। তৃণমূল কংগ্রেস না হয়তো বাইরে থেকে একজন প্লেয়ার নিয়ে এসছে, আপনারা বাংলার রাজনীতিতে রানিমা নিয়ে আসলেন। রানিমা সংস্কৃতি বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে খুবই অচেনা। ভাই, রাজা রানী তো রাজনীতিতে হয়, এ কি আশ্রমে হয় নাকি? যে আহম্মক বোঝে না তাকে বোঝানো উচিত। সারা ভারতবর্ষে এখনও রাজা রানীর ক্রেজ আছে, সমস্ত রাজ্যেতে। পশ্চিমবাংলায় রাজা রানী ছিলই না, আগেই শেষ হয়ে গেছে। তাহলে তো তৃণমূল ঠিকই বলে যে জমিদার, বিজেপি আসলে জমিদারদের পার্টি। ওদের মতো ভিখারি তো আমরা নই, জমিদারি আছে তো জমিদারের মতো ব্যবহার করব। দিলীপ ঘোষ ছিল রাস্তায় ঘুরে বেড়াতে, যেদিন রাজনীতি এসছে রাজার মতো ব্যবহার করে, আর এটা তোকে সহ্য করতে হবে। একটা সত্যি কথা বলুন দিলীপ দা, দিলীপ ঘোষ মিথ্যা কথা বলে না কোনোদিন, দরকার হয় না। লক্ষ্মীর ভান্ডার এর কি কোনো এফেক্ট পড়বে না? লক্ষ্মীর ভান্ডারের তো ওই যে 1000 টাকা নিশ্চয়ই এফেক্ট পড়েছে। তো দান ধ্যান করলে গরিব মানুষ একটু প্রভাবিত হয়, কিন্তু এটাও যেন এখন সন্দেশখালিরও এফেক্ট পড়বে। লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট আছে, তবে পাশাপাশি সন্দেশখালিরও এফেক্ট পড়বে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে TV9 বাংলার মুখোমুখি এক রাশ প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।